আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা, কাবুল সহ 3টি শহরে হামলা, 228 তালেবান যোদ্ধা নিহতের দাবি ইসলামাবাদের, উদ্বিগ্ন জাতিসংঘ সহ আন্তর্জাতিক অঙ্গন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে, ত্বরান্বিত হবে অগ্রযাত্রা। জেদ্দায় ওআইসি সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুসলিম বিশ্বের প্রতিনিধিরা। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে রাজস্ব আয় বাড়ানো জরুরি মনে করেন অর্থমন্ত্রী আমির খসরু। বললেন, ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে। জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার ঘটনার দ্রুত তদন্ত হবে আশ্বাস স্থানীয় সরকার মন্ত্রী ফখরুলের। জানালেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার। এবং ছুটির দিনে শিশুদের পদচারণায় মুখর বইমেলা, কাকতাড়ুয়ার পাপের শোতে কেটেছে সিসিমপুর না থাকার হতাশা। বিকেলে জনসমাগম সন্তোষজনক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পাক আফগান সীমান্তে ডুরান্ট লাইনে পাকিস্তানের সেনা চৌকিতে হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। ভোরে দেশটির রাজধানী কাবুল সহ 3টি শহরে হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। এখনো পর্যন্ত আফগান তালেবানের 74টি সামরিক পোস্ট ধ্বংস এবং 18টি দখল এবং পাকিস্তানি বাহিনীর হাতে 228 জন তালেবান যোদ্ধা নিহতের দাবি করেছে পাকিস্তান। অন্যদিকে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাদের হামলায় অন্তত অর্ধশতাধিক পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। এদিকে সংলাপের মাধ্যমে কাবুল ইসলামাবাদকে বিরোধ মেটানোর আহ্বান জানিয়েছে ইরান ও তুরস্ক। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। সীমান্তে হামলা চালিয়ে সেনাদের হত্যা এবং কয়েকজন সেনাকে অপহরণের জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব লিল হক শুরু করেছে পাকিস্তান। এরই সূত্র ধরে শুক্রবার ভোরে আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিকায় হামলা চালায় পাকিস্তান। পাকিস্তান কর্তৃপক্ষ বলছে, আফগান শহরগুলোতে তাদের পাল্টা হামলা ছিল আফগান হামলার জবাব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, তার দেশের বাহিনীগুলো যে কোনো ধরনের আগ্রাসী পরিকল্পনা প্রতিহত করতে পুরোপুরি সক্ষম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাকিস্তান সরকারের অ্যাকাউন্টে দেয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন। এর আগে ভোররাতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদিও এক্স পোস্টে জানিয়েছেন, আগ্রাসনের জবাবে পাকিস্তানের তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো শুরু করে আফগানিস্তান। এ সময় তাদের হামলায় 55 জন পাকিস্তানি সৈন্য নিহত হয় বলে দাবি করে তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে পাকিস্তানের 19টি সামরিক চৌকি এবং 2টি ঘাঁটি দখল করেছে বলেও জানায় তারা। তবে রাত 12টায় তালেবান উপ আমিরের নির্দেশে হামলা বন্ধ করা হয়। এদিকে আফগানিস্তান ও পাকিস্তানকে তাদের মধ্যকার বিদ্যমান মতপার্থক্য দূর করতে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। কাবুল ও ইসলামাবাদের মধ্যে গঠনমূলক সংলাপ সহজতর করতে তেহরান যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আশিকুর রহমান, এটিএন বাংলা। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নের অগ্রযাত্রা ত্বরান্বিত হবে বলে আশাবাদ জানিয়েছেন সৌদি আরব, তুরস্ক সহ মুসলিম বিশ্বের নেতারা। সৌদি আরবের জেদ্দায় ওআইসি সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠকে মুসলিম দেশের মন্ত্রীরা এই আশাবাদ জানান। এ সময় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে শুভেচ্ছাও জানান তারা। সেই সাথে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের শক্ত অবস্থান বজায় থাকবে বলে প্রত্যাশা জানান তারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এল ক্রেজি, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন ওআইসি নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মদু। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন জানান তারা। Mr. Tariq Rahman, the Honorable Prime Minister of Bangladesh,
Warm greetings and best wishes to the Ummah during this blessed month of Ramadan. Bangladesh remains committed to strengthening cooperation with all member states, particularly of OIC, particularly our brothers and sisters across the Muslim Ummah. ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামে মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশে প্রস্তাবিত হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। অর্থমন্ত্রী জানান, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে রাজস্ব আয় বাড়ানো জরুরি, আর সেই রাজস্ব থেকে অবকাঠামো ও সেবা খাতে বিনিয়োগ সম্ভব। বলেন, পরিকল্পিতভাবে কর কাঠামো শক্তিশালী করা গেলে স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ খাতে বড় বিনিয়োগ সম্ভব। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং হাসপাতাল নির্মাণের সম্ভাব্যতা, জমির অবস্থান ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়। বাড়ানোর মাধ্যমে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, দেশের ভিতরে দেশের বাইরে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। এর মাধ্যমে তো একমাত্র আপনি ট্যাক্স জিডিপি বাড়ানো যাবে এবং কর্মসংস্থান, যেটা আমাদের আরেকটা প্রোগ্রাম বিএনপির নির্বাচনী প্রোগ্রামের মধ্যে কর্মসংস্থান একটা বড় প্রোগ্রাম। সুতরাং ইনভেস্টমেন্ট, বিনিয়োগ না হলে তো ইনভেস্টমেন্ট না হলে তো কর্মসংস্থান প্রত্যেকে হবে, এই জন্য আমরা জোর দিচ্ছি। অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় নিয়োজিত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। চাঁদপুরে কোচরা উপজেলা পরিষদের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে প্রশাসন। সেই সাথে এসব ঘটনা তুলে ধরতে গণমাধ্যমের প্রতিও আহ্বান জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষা ব্যবস্থায় শিক্ষক সংকট থাকায় শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। পারমিশন নিতে হয়, আমাদের সরকারি নিয়ম যে পারমিশন না নিলে এদের ভিতরে ইনভেস্টিগেশন হবে, আপনি রিপোর্ট করে দেন, আমরা সেই রিপোর্টিং গুলি দেখে ব্যবস্থা নেব। গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সামগ্রিকভাবে তথ্য ব্যবস্থাপনাকে আধুনিক করে গড়ে তোলার তাগিদ দেন তিনি। জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। বরিশাল সার্কিট হাউসে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটি এর চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী। মন্ত্রণালয়, তারপরে সরকারের নীতি নির্ধারক সবার সঙ্গে আলাপ আলোচনা করে ধীরে ধীরে আমরা জনগণের কাছে তথ্যের একটা অবাধ সরবরাহ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব, তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি দ্রুত তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমকে। ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচন যথাসময় হবে উল্লেখ করে তিনি আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার। এ সময় তাকে বিজয়ী করায় ঠাকুরগাঁওবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ফখরুল। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে, এবং যেহেতু তদন্ত হচ্ছে তারপরে যদি প্রয়োজন হয় তদন্ত হবে। এখন তো এটা মূলত তো আপনার আদালতে আছে। স্থানীয় সরকার নির্বাচন যথাসময় হবে এটা আমরা আগেও বলেছি, এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে। নতুন প্রজন্ম ও রাজনৈতিক দলগুলোকে মব কালচার থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির। সেই সঙ্গে পুলিশের শুধু পোশাক নয়, মানসিকতারও পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে বের হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন আইজিপি। পরিদর্শন শেষে তিনি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে ছিনতাই প্রতিরোধে নিয়মিত রাতের টহল জোরদার থাকবে এবং পুলিশের মনোবল চাঙ্গা রাখতে সব ধরনের কার্যক্রম চালানো হচ্ছে। নগরবাসীকে আগামী ঈদে যাতে কোনো ছিনতাইয়ের কবলে না পড়ে, ব্যাংকের সামনে থেকে তারা টাকা নিয়ে তারা সঠিকভাবে গিয়ে বাজার করতে পারে, কোনো ধরনের হয়রানির শিকার না হয়, ছিনতাইকারীর শিকার না হয় এবং সুষ্ঠু সুন্দরভাবে জীবনযাপন করে শান্তিতে বসবাস করতে পারে, এই জন্য আমি আজকে রাতের বেলায়
এখন থেকে আমি মাঝে মাঝে আসবো, কারণ আমি রাস্তায় থাকলে আমার ফোর্স, আমার অফিসাররাও দেখবে যে না আইজি স্যার নিজেই যখন রাস্তায় ঘুরতেছেন তারা তখন ঢিলাঢালা থাকবে না। রমজান ও ঈদ নিরাপত্তায় রাজধানীর মোহাম্মদপুর আদাবরে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৯৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর আদাবর থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায় আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন ও মোহাম্মদপুর থেকে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়। আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় দুপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্রা ছিল ৫.৪ বলে জানায় আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। বেলা ১:৫২:২৯ এই ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড কম্পন স্থায়ী হয়। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে উৎপত্তিস্থলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। রমজানে ক্রেতাদের কাছে যেসব পণ্যের চাহিদা বেশি থাকে সেসবের দাম ধরাছোঁয়ার বাইরে। লেবুর হালি ৮০ থেকে ১২০ টাকা, বেগুন ১২০, শসা ১২০ এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। রমজানকে কেন্দ্র করে বাজারে শুরু হয় অস্থিরতা। সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে শিম, বেগুন, টমেটো সহ বিভিন্ন সবজির দাম। তবে স্বস্তি মেলেনি ক্রেতাদের। আজকে শসা দিলাম ১১০ টাকা করে, আর এই লাউটা আপনার ৬০ টাকা দিলাম। এই টমেটো আসলে আপনার ৫০ টাকা, এখন ৪০ বেতন যায়। গাজরের ৪০, সিমের বীজ ৮০-৯০ কেজি। উস্তা আসলে আপনার ২০০ টাকা, ১৮০ টাকা কেজি, এখন হলো ১৪০ টাকা কেজি। অ্যাকচুয়ালি রমজান মাসে যেরকম দাম থাকার কথা ওরকম না, তুলনামূলক বাড়াই। খুব শক্তভাবে এটা করা উচিত, আইনটা করা উচিত যে না, সরকারের যে কোনো একটা রেট দিতে হবে, যে এই রেটই থাকবে। স্থিতিশীল রয়েছে ছোলা, চিনি, মসুর ডাল, ভোজ্য তেল, চাল সহ বেশ কিছু পণ্যের দাম। ছোলা আপনার সর্বোচ্চ ভালোটা ৮০ থেকে ৮৫ টাকা কেজি, মশারি ডাল মোটাটা হলো ৮৫ থেকে ৮০ টাকা কেজি, দেশিটা ১৫০-১৬০ টাকা কেজি। তেল একভাবেই আছে, এগুলা পর্যাপ্ত পরিমাণ মাল আছে, কাস্টমার একটু কম। কলার চালের দাম বাড়ছে কেজিতে ১০ টাকা। কেজিতে ২০ থেকে ৩০ টাকা দাম কমেছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়, দেশি মুরগি ৫০০ থেকে ৫৫০ টাকা, আর পাকিস্তানি কক ২৮০ থেকে ৩০০ টাকা। ১ কেজি গরুর মাংস কিনতে হলে খরচ করতে হবে ৭৫০ টাকা। সরকারি দল, বিরোধী দল সবাই দেখতেছে, মনিটরিং করতেছে তো বাজারে সব রকম। এই কারণে আশা করি মোটামুটি একটু স্থিতিশীল আছে। বাড়তি দামের কারণে বাজারে ক্রেতাদের আনাগোনাও কমেছে বলে জানালেন দোকানিরা। তৌহিদুর রহমান তুহি, ATN বাংলা, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে অমর একুশে বইমেলায় সকালে ছিল শিশু কিশোরদের বিশেষ আয়োজন শিশু প্রহর। এই সময়টা ক্ষুদে পাঠকরা ইচ্ছে মতো মেলা প্রাঙ্গণ ঘুরে বেরিয়েছে, কিনেছে নিজেদের পছন্দ মতো বই। তবে এবারে শিশু প্রহরে সিসিমপুর না থাকার হতাশা দূর করে দিয়েছে কাকতাড়ুয়ার পাপেট শো। এদিন মেলার প্রথম শুক্রবার হওয়ায় বিকেলে পাঠক উপস্থিতি কিছুটা সন্তোষজনক ছিল। জামিল হাসান শান্তর রিপোর্ট। রীতি ভেঙে এবার ফেব্রুয়ারির শেষের দিকে যাত্রা শুরু হয়েছে অমর একুশে বইমেলার। প্রকাশক ও লেখকরা বলছেন রমজানের মধ্যে পাঠক সমাগম তুলনামূলক কম, তবুও কেউ কেউ মেলা দেখতে এসেছেন। দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত বইমেলা হচ্ছে, এই বিষয়টাকেই আনন্দের হিসেবে দেখছেন তারা। বইমেলাটা এবার আসলে নিয়ে আমরা খুব টেনশনে ছিলাম, যাদব হবে কি হবে না, শেষ মুহূর্তে হচ্ছে। সো আমাদের আসলে অনেক স্টলের প্রস্তুতি এখনো শেষ হয়নি। বই এমন একটা জিনিস যারা আসলে পড়বে তারা আসলে খুঁজে বের করেই পড়বে। যেহেতু এটা বইমেলা হয়েছে, অমর একুশে বইমেলা ২০২৬, এটা মানুষজন আসবে অবশ্যই বইয়ের প্রতি ভালোবাসা রেখে। এদিকে ছুটির দিন সকালে বাবা মার হাত ধরে বইমেলায় হাজির হয়েছিল ক্ষুদে পাঠকরা। এবারের শিশু প্রহরের সূচনা হয় রং তুলির আঁচড় দিয়ে। সকালে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশু কিশোররা নিজেদের মতো করে বই খুঁজছেন, কিনছেন পছন্দ মতো বই। কিশোর গল্প পড়তে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কিশোর গোয়েন্দা, সায়েন্স ফিকশন, মহাবিশ্বের রহস্য এবং নানা রহস্যময় বই আমার পছন্দ। তবে শিশু প্রহরে যারা গতবারের মতো সিসিমপুরের টুকটুকি হালুমদের দেখতে গিয়েছিলেন তারা হতাশ হয়েছেন। তবে সিসিমপুরের পরিবর্তে এবার ছিল কাকতাড়ুয়ার পাপেট শো।
আমি সিসিমপুর দেখতে এসেছিলাম, সিসিমপুর নাই, আমার মনটাই খারাপ হয়ে গেল। সিসিমপুর আর টুকটুকিকে অনেক মিস করছি। সিসিমপুর তো তাদের কার্যক্রম আগেই বন্ধ করে দিয়েছে, গত বছরই গত বছরই ছিল না। ব্যাপারটা এই নয় যে আমরা ব্যবস্থা করি নাই, ওরাই কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তো এইবার নতুন উদ্যোগ আছে এবং সেটা বেশ জমে উঠেছে এখন। অভিভাবকরা বলছেন ইলেকট্রনিক ডিভাইসের বিপরীতে শিশুদের হাতে বই তুলে দিতে চান তারা, আর তাতে ছোটবেলা থেকেই মননশীলতার চর্চা তৈরি হবে। প্রতি বছরই বইমেলা নিয়ে আসি, কারণ আমি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে চাই যে ওরা বই পড়ুক। বইমেলায় ঘুরতে ঘুরতে, বই দেখতে দেখতে বাচ্চাদের জন্য একটু বইয়ের প্রতি আগ্রহ বাড়ে, এই জন্যই বইমেলায় আসা। প্রতি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত শিশু কিশোরদের জন্য থাকবে এই বিশেষ আয়োজন শিশু প্রহর। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। এবারে অর্থ সংবাদ। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা লেবুর রাজধানী হিসেবে পরিচিত। এছাড়া সখীপুর, মির্জাপুর, ঘাটাইল ও মধুপুর উপজেলাতেও গড়ে উঠেছে লেবুর অসংখ্য বাগান। বেশি লাভ হয় লেবু চাষে, দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকের। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। লেবুর শরবত বাঙালির ইফতারে আয়োজনে অন্যতম অনুষঙ্গ, তাই রমজানে লেবুর চাহিদা যায় বেড়ে। রাজধানী সহ সারা দেশে লেবুর সবচেয়ে বড় চালান আসে টাঙ্গাইল জেলা থেকে। খরচ কম ও লাভ বেশি হওয়ায় লেবু চাষে ঝুঁকছেন এই জেলার কৃষকরা। ফাল্গুন মাসে লেবুর উৎপাদন কম হলেও চাহিদা বেড়ে যাওয়ায় বেশি লাভের মুখ দেখছেন তারা। শীতের পরে যে লেবু উৎপাদন হওয়ার কথা সেটা আমরা পাই না, তার একটি মাত্র কারণ হচ্ছে শীতের সময় প্রচন্ড কুয়াশা পড়ে। কুয়াশার দারুণ দেখা যায় যে সমস্ত ফুল এবং গুটি ঝরে পড়ে। বৃষ্টি থাকলে লেবুটা বেশি হয়তো, লেবু একটা কমেছে, একটা বাজার রেট বেশি। আমরা বেশি দাম পাইতেছি এখন, মানে লেবুর কমা হয়, তার জন্য টুয়ে টুয়ে ওড়াই করতেছি, পানি মানি দিতেছি। লেবুর সিজন নে গাছে মালা হয় কম, রোজার সিজন দাম তেমনি বেশি হয়। এই অঞ্চলে লেবু চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কৃষি বিভাগ। চাষিদের প্রশিক্ষণ, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে চারা, সার বিতরণ সহ সার্বক্ষণিক সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। শুষ্ক মৌসুমে যেহেতু রমজানটা থাকার কারণে তখন লেবুর উৎপাদনটা থাকে না, তো সে সময় স্বাভাবিকভাবেই লেবুর দামটা বেড়ে যায়। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা এই সমস্ত বাগানগুলোতে সারা বছর যে জাতগুলো লেবু উৎপাদন করে ওই জাতগুলো আমরা কৃষকদেরকে বিতরণ করে এবং বাগানগুলো পুনঃস্থাপন করার কার্যক্রম আমরা চলমান রেখেছি। সারা বছর লেবুর বাজার ব্যবস্থাপনা সহ সংরক্ষণাগার নির্মাণের দাবি এই জেলার চাষিদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পারমাণবিক কর্মসূচি নিয়ে জেনেভায় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়েছে। যদিও বৈঠকে মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি জানান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এদিকে বৈঠক শেষে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় বৈঠকে দেশটির প্রতিনিধি বলেছে তার দেশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রাখবে এবং অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করবে না। একই সাথে ক্ষেপণাস্ত্র কর্মসূচি, হামাস ও হিজবুল্লাহর প্রতি সমর্থন, এসব ইস্যু নিয়ে তেহরান আলোচনায় রাজি নয় বলেও উল্লেখ করা হয়। এদিকে ইরানের এই অবস্থানের পর ওই অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। তবে আগামী সপ্তাহে ভিয়েনায় কারিগরি পর্যায়ে আবারও আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ওমান। ঢাকার জলাবদ্ধতা নিরসনে খালগুলোকে সচল করা হবে। বিকেলে মান্ডা, জিরানী, নন্দীপাড়া, ত্রিমোহনী সহ ঢাকার বিভিন্ন খাল পরিদর্শন করে পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সড়ক, মহাসড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছেন তারা। বর্তমান সরকারের যে আগামী দিনে এই খালগুলি পুনরুদ্ধার করে ঢাকাকে জলবদ্ধতা মুক্ত করার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে আমরা পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে এবং অচিরেই আমরা এলাকার মানুষও চাই, আমরাও চাই এগুলি পুনরুদ্ধারের মাধ্যমে এলাকার সে অতীত সৌন্দর্য ফিরে আসুক এবং জলবদ্ধ ঢাকা গড়ে উঠুক।
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে 2 পুলিশ সহ 10 জন আহত হয়েছে। দুপুরে কালীগঞ্জ থানা মোড়ে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। পুলিশ ও স্থানীয়রা জানায় ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের দলীয় কার্যালয়ে মহারাজাপুর ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের নিয়ে মিটিং চলছিল। এ সময় দুই পক্ষের তর্ক বিতর্কের মাঝে এক পর্যায়ে হাতাহাতি থেকে সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষ থামাতে গেলে 2 পুলিশ কনস্টেবল সহ 10 বিএনপি নেতাকর্মী আহত হন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার কলম্বোতে টসে জিতে ব্যাট করতে নেমেছে কিউইরা। এই গ্রুপ থেকে টানা 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট নিয়ে এরই মধ্যে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। অন্যদিকে এক ম্যাচে জয় ও আরেক ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় 3 পয়েন্ট সংগ্রহ করেছে ব্ল্যাক ক্যাপসরা। আজ জয় পেলে তারাও সরাসরি চলে যাবে টুর্নামেন্টের শেষ 4-এ। শেষ করছি ভিন্ন ধরনের খবর দিয়ে। পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষক আক্তারুজ্জামানের বাড়ি পরিণত হয়েছে পাখির অভয়াশ্রমে। দীর্ঘ প্রায় 40 বছর ধরে নিজের বাড়িকে দেশি ও পরিযায়ী পাখির নিরাপদ আশ্রয়ে পরিণত করেছেন তিনি। প্রশাসন বাড়িটিকে পাখির কলোনি হিসেবে ঘোষণা করেছে। পটুয়াখালীর উপকূল থেকে আরিফ সুমনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। পটুয়াখালী কলাপাড়ায় বিশাল এলাকা জুড়ে স্কুল শিক্ষক আক্তারুজ্জামানের বাড়ি। সেখানে এসে বাসা বেঁধেছে সাদা বক, পানকৌড়ি সহ নানা জাতের পাখি। বিষয়টি প্রশাসনের নজরে আসলে আনুষ্ঠানিকভাবে বাড়িটিকে পাখির অভয়াশ্রম হিসাবে ঘোষণা করা হয়। জেলা প্রশাসন আমাদের মাধ্যমে তথ্য নেওয়ার পরে তারা এটাকে সংরক্ষিত এরিয়া অভয়ারণ্য, যেটাকে পাখির অভয়ারণ্যকে কলোনি হিসাবে ঘোষণা করা হয়, এই ঘোষণা কার্যক্রম চলছে এবং এটা সরকারি মাধ্যমে এটা সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হবে। হাজারো দেশীয় ও পরিযায়ী পাখির কিচিরমিচির শব্দে প্রতিদিন মুখর হয়ে থাকে পুরো এলাকা। সব সময় পাখিদের নিরাপদে বসবাসের সুযোগ করে দিয়েছেন বলে জানান শিক্ষক আক্তারুজ্জামান। জেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে আমার বাড়িকে পাখির অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা আমি মনে করি আমার একটা প্রাথমিক স্বীকৃতি স্বরূপ। আমার কাজের পরিধি আরো বেড়ে যাবে আমার বিশ্বাস। এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণের দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানান উপজেলা সহকারী কমিশনার। এটা নতুন ধরনের একটি ট্যুরিস্টদের জন্য আকর্ষণ হবে বলে আমি মনে করি। আমাদের এই উপজেলাতে অ্যাগ্রো ট্যুরিজম এবং অন্যান্য আরো ট্যুরিজমের অনেক সেক্টর রয়েছে। আমরা এগুলোকে হাইলাইট করতে পারলে উপজেলার জন্য যেমন ভালো হবে এবং বন্যপ্রাণী সংরক্ষণে, প্রাণী কল্যাণেও আমাদের এই উদ্যোগগুলো প্রশংসিত হবে। ব্যক্তিগত উদ্যোগে আজ রূপ নিয়েছে পাখির অভয়াশ্রমে। প্রাণ প্রকৃতির রক্ষায় এটি হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত, এমনটাই বলছেন পরিবেশ কর্মীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা, কাবুল সহ 3টি শহরে হামলা, 228 তালেবান যোদ্ধা নিহতের দাবি ইসলামাবাদের, উদ্বিগ্ন জাতিসংঘ সহ আন্তর্জাতিক অঙ্গন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে, ত্বরান্বিত হবে অগ্রযাত্রা, জেদ্দায় ওআইসি সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুসলিম বিশ্বের প্রতিনিধিরা। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে রাজস্ব আয় বাড়ানো জরুরি মনে করেন অর্থমন্ত্রী আমির খসরু। বললেন, ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে। জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার ঘটনার দ্রুত তদন্ত হবে, আশ্বাস স্থানীয় সরকার মন্ত্রী ফখরুলের। জানালেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার। এবং ছুটির দিনে শিশুদের পদচারণায় মুখর বইমেলা। কাকতাড়ুয়ার পাপেট শোতে কেটেছে সিসিমপুর না থাকার হতাশা, বিকেলে জনসমাগম সন্তোষজনক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।